দেখুন, যারা পুরস্কার পেয়েছেন তারা নিশ্চিতভাবেই তারা গুণী মানুষ এবং তাদের পেশায় তাদের কৃতিত্ব আছে এবং তাদের মতো আরো অনেকের কৃতিত্ব আছে, তার মধ্যে থেকেই পুরস্কার বেছে নেওয়া হয়। তো এখন এই দক্ষিণ ভারতে বিজেপির যে বিপর্যয়, দক্ষিণ ভারতে ভোট নেই, দক্ষিণ ভারতে পরাজয়, তো সেইখানে দক্ষিণ ভারতকে তুষ্ট করতে বা দক্ষিণ ভারতে খানিকটা ছাপ ফেলতে তারা এই বা যেখানে যেখানে তারা একটু পিছিয়ে আছেন সেখানে ভোট তাকে লক্ষ্য রেখেই এবারের এই পদ্ম তালিকা বাছাই খানিকটা তারা জোর দিয়েছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে বীরভূম বা জঙ্গলমহলের একটা অংশের প্রতি জোর এবং মিঠুন চক্রবর্তী তাকেও ওই পুরস্কারটা। দেখুন, বাংলায় যেগুলিতে জোর দেওয়া হয়েছে সেই সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সরকার নানাভাবে সম্মান গুরুত্ব আগেও দিয়েছে, ফলে বাংলার যেসব ক্ষেত্রে পদ্ম পুরস্কারের একটা ছাপ রয়েছে বিভিন্ন পেশায় যেগুলিতে, তো সেগুলি সেই সব পেশায় বা সেই সংক্রান্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সম্মান গুরুত্ব এটা ইতিমধ্যেই দেখা গিয়েছে। ফলে এখানে যে নতুন কিছু করার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার তা কিন্তু নয়। সুকান্ত মজুমদার বলছেন যে আগে পদ্ম পুরস্কার বা পদ্মবিভূষণ নিতে গেলে ভোটটাই করে যেতে হতো, এখন খালি পায়ে আদুলেগা লোকরাও সেই পদ্মভূষণ পায়, এটাই বদলে যাওয়া ভারতবর্ষ। দেখুন, এটাতে তাদের সম্মান দিচ্ছেন কি অসম্মান করছেন সেটা বলতে পারবো না, কারণ পদ্ম পুরস্কার বহু মানুষ পেয়েছেন, তারা সমাজের বিভিন্ন জায়গা থেকে এসছেন। এই অনুষ্ঠানটার সময় যখন পুরস্কারটা নিতে যান তখন যদি কেউ একটু সাজসজ্জা করে যান তো তাকেও ছোট করার কোনো অধিকার সুকান্ত মজুমদারের নেই। শ্রমজীবী মানুষ, বিভিন্ন শিল্পীরা, বিভিন্ন উদ্ভাবনী শক্তির যারা পরিচয় দেন, বিভিন্ন সেকশনে যারা পারফর্মার, তারা তো নিশ্চিতভাবে সাধারণ মানুষ এবং তারা সম্মান চিরকাল পেয়ে এসেছেন। ফলে এই পোশাক দিয়ে একদিন যদি তারা একটু সেজে গুজে যান তাতে কি ইয়ে আছে, তাতে তো কোনো কোনো খারাপ কিছু নেই। ফলে সেই দিয়ে কোনো পার্থক্য করার কোনো যায় না। সাধারণ মানুষ বিভিন্ন পেশার থেকে চিরকাল এই পুরস্কার পেয়ে এসছেন, এটা বিজেপি নতুন কিছু করছে না। মিঠুন চক্রবর্তী পুরস্কার উনি নিজেও বলছেন যে দীর্ঘদিন বাদে নাকি তাকে সম্মান জানানো হলো, তার ঘনিষ্ঠরা বলছেন আগে কোনো কেউ মনেই রাখিনি তিনি এই পুরস্কার পেতে পারেন। উনি প্রথম কথা হচ্ছে মিঠুন চক্রবর্তী তার বয়সে নাতির বয়সী অক্ষয় কুমারও বহুদিন আগে পেয়ে গিয়েছে পদ্মশ্রী। তো সুতরাং মিঠুন চক্রবর্তী যদি অভিনয়, তিনি ভালো অভিনেতা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি পর্দাতেও ভালো অভিনয় করেন, রাজনীতির মঞ্চেও ভালো অভিনয় করেন। তো সেই মিঠুন চক্রবর্তী যদি বিজেপি সরকার তাকে স্বীকৃতি দেওয়ার হতো তাহলে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীর সরকার 2015 থেকে যে কোনো বছর তাকে পুরস্কার দিতে পারতেন, বা অটল বিহারী বাজপেয়ী সরকার যখন ছিল তখনও তাকে পুরস্কার দিতে পারতেন। তাকে কিন্তু কেউ পুরস্কার দেননি। তিনি যখন দল বদল করেছেন, তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি যখন তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি যখন মাত্রা ছাড়া লাগাম ছাড়া কুৎসা করছেন, সেই কুৎসার পারিশ্রমিক পেয়েছেন। বিভিন্ন অভিনয় বা অভিনয় শিল্পীদের যে ভাড়া করে আনা হয় চিত্রনাট্য বলার জন্য, পারিশ্রমিক হিসেবে এই পদ্ম সম্মান পেয়েছেন। এর সঙ্গে মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতার স্বীকৃতি দেওয়ার কোনো সম্পর্ক নেই। তিনি নিশ্চয়ই ভালো অভিনেতা। আই রিপিট, মিঠুন চক্রবর্তী ভালো অভিনেতা। তিনি অতীতে পর্দায় এবং বর্তমানে মঞ্চে ভালো অভিনয় করছেন, রাজনীতির মঞ্চে। তো এটা পর্দার অভিনয়ের পদ্মভূষণ নয়, এটা মঞ্চের অভিনয়ের পদ্মভূষণ পেয়েছেন। অর্থাৎ এই যে তিনি দলবদলু হয়ে কৃতজ্ঞতার সব মুখোশ খুলে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠালো, তখন তিনি বলেছিলেন আমাকে এই সম্মান কখনো কেউ দেয়নি, আমি ভাই হিসেবে বোনকে চিরদিন মনে রাখবো। তারপরেই যে তিনি বিশ্বাসঘাতকতা করলেন, তার যে মঞ্চের যে অভিনয়, তার এটা পারিশ্রমিক। 2, তিনি তার কথা কেউ ভাবেনি, এই কথাটা ভুল।
তার অবশ্যই এই সময় উচিত প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ করা, কারণ প্রণব মুখোপাধ্যায় তার পদ্মশ্রী সুপারিশ করেছিলেন এবং সেই চিঠির কপি, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিলকে লেখা প্রণব মুখোপাধ্যায়ের চিঠি, তার কপি নিশ্চয়ই মিঠুন চক্রবর্তীর কাছে এখনো আছে। মিঠুন চক্রবর্তীকে প্রথম পদ্মশ্রী সুপারিশ করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। ঘটনাচক্রে সেবার শাহরুখ খান পেয়েছিলেন, এক একটা ইন্ডাস্ট্রি থেকে এক একজন, তো ফলে ওইভাবে বা একাধিক তখন তিনি পাননি। ফলে বিজেপি তার কথা প্রথম ভাবলো, এটা বলে তিনি ঠিক কাজ করছেন না। প্রণব মুখোপাধ্যায় প্রথম সুপারিশটি করেছিলেন, বিজেপি তার দিকে কোনোদিন ফিরেও তাকায়নি। এতদিন ধরে বিজেপি সরকারে আছে, তাকে কোনো সম্মান দেয়নি। তিনি একমাত্র দলবদল করে বিজেপিতে নাম লিখিয়ে বিভিন্ন তদন্ত থেকে খানিকটা স্বস্তি পেয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করার পর পারিশ্রমিক হিসেবে, আমি আবার বলছি, পর্দার অভিনয় ক্ষমতার জন্য পদ্মভূষণ পাননি, রাজনীতির অভিনয় ক্ষমতার জন্য পদ্মভূষণ পেয়েছেন। এই যে বীরভূম বা বিভিন্ন দক্ষিণবঙ্গের যে জায়গাগুলোকে চুজ করা হচ্ছে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে, যারা প্রান্তিক মানুষদেরকে দেওয়া হচ্ছে, আসলে সেটা দিয়ে কি কোথাও ভোট বার্তা যে একেবারে নিচু স্তর পর্যন্ত? না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে দেখে শিখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষকে সম্মান দেয়া থেকে এই ঘরানাটা বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। এই যে প্রান্তিক মানুষকে সম্মান দেয়া, এই যে বিভিন্ন পেশার প্রান্তিক মানুষদের তুলে আনা এবং সমাজের বা সরকারের কিছু সম্মান, গুরুত্ব, স্বীকৃতি, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন, সেটাকেই নকল করা হচ্ছে। রাহুল গান্ধীর এই যে ন্যায়যাত্রা সভা করার অনুমতি দিচ্ছে না, প্রশাসন দিচ্ছে না, তার নিয়ে অধীর চৌধুরীর বক্তব্য যে তারা আশা করেছিলেন যে রাজ্যে যেহেতু তৃণমূল সরকার আছে, তারা ইন্ডিয়া জোটের সঙ্গী, তার অনুমতিটা অন্তত পাবেন। এটা অনেকটা আসাম, মণিপুর সরকারের মতো আচরণ করছে। অধীর চৌধুরী বিজেপির দালাল, বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন, কথা বলছেন। শিলিগুড়িতে সেদিন পুলিশের একটি পরীক্ষা রয়েছে, ফলে পুলিশের বিশাল অ্যারেঞ্জমেন্ট করা সমস্যা, সেই কারণে এই যে ন্যায়যাত্রা সেটার খানিকটা সম্মতি দেয়া সম্ভব হয়নি বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। আর অধীর চৌধুরী এই সময় মনে পড়ে যে ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেস যখন লাগাতার ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল নেতা নেত্রীদের, তৃণমূলের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যান বিজেপির ভাষায়, তখন মনে থাকে না যে ইন্ডিয়ার জোটের সঙ্গী যখন পশ্চিমবঙ্গে একটা কর্মসূচির কথা ঠিক হয়, সেটা সৌজন্যের খাতিরে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার কথা মনে পড়ে না। যখন সিপিএম এর হাত ধরে বিজেপির হয়ে বিজেপিকে সাহায্য করার জন্য আলাদা লড়াই করার জন্য ভোটে নামেন তারা এবং শূন্য পান, তখন মনে পড়ে না যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, একাই লড়াই করছে। ফলে অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা। রাজ্যপাল বলছেন যে রাহুল গান্ধীর সবার অনুমতি না পেলে তিনি বিষয়টা দেখবেন। কি দেখবেন? টিভিতে দেখবেন না ইয়েতে দেখবেন, মোবাইলে দেখবেন? কি দেখবেন? একটা প্রশাসনিক নির্দিষ্ট কারণে, একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট জায়গায় সমস্যা। গতকালও তো রাহুল গান্ধী যেখানেই করে থাকুন, সেটাও তো পশ্চিমবঙ্গের মাটিতেই ন্যায়যাত্রায় তিনি এসেছিলেন, তো কোথায়? সেখানে তো কোনো বাধা দেওয়া হয়নি। কিন্তু কোনো অংশে, কোনো অঞ্চলে যদি প্রশাসনিক কোনো সমস্যা থাকে, তো সেই জায়গাটায় প্রশাসন তার সমস্যার কথা জানিয়েছে, সেটা জোর করে তাতে রাজনীতির রং দেওয়ার কি প্রয়োজন আছে? এই যে অধীর চৌধুরীর প্রত্যেক দিনের যে বক্তব্য, আপনাদের দলের নেতাকে একবার ফরেনার বলছেন, আজকেও বারবার ধরে বামেদেরকে নিয়ে। অধীর চৌধুরী তিনি সোর্সের মধ্যে ভূত। অধীর চৌধুরী তিনি বিজেপির এজেন্ট, বিজেপির দালাল, বিজেপির হয়ে কাজ করছেন। তাকে তার লোকসভা কেন্দ্রে বিজেপি সমর্থন করবে সেই প্রতিশ্রুতি দিয়েছে। ফলে অধীর চৌধুরী এখন পাগলের মতো বিজেপির হয়ে কথাবার্তা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করছেন, কুৎসা করছেন। সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে আলাদা ভোটে লড়ে, আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে আলাদা ভোটে লড়ে বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার খেলা খেলছেন। লাগাতার নিরবিচ্ছিন্নভাবে বিজেপির
হয়ে তিনি কাজ করে যাচ্ছেন। ফলে এই জায়গাটায় অধীর চৌধুরী তার মুখোশ খুলে গিয়েছে। বাংলার প্রকৃত কংগ্রেস কর্মীরা তারা কেউ অধীর চৌধুরীর সমর্থক নয়। প্রকৃত কংগ্রেস কর্মীরা যারা সিপিএম এর হাতে মার খেয়েছে, সিপিএম এর হাতে অত্যাচারিত, গণহত্যা, গণধর্ষণ, অপশাসন দীর্ঘদিন ধরে দেখেছে, সেখানে অধীরের নেতৃত্বে সিপিএম এর কাছে আত্মসমর্পণ, এটা কোনো প্রকৃত কংগ্রেস কর্মী তাতে সাড়া দেন না। সিপিএম এর সঙ্গে হাত মেলানো, সিপিএম এর সঙ্গে জোট গড়া, সিপিএম এর কাছে আত্মসমর্পণ করা, এটা কংগ্রেসের ধর্ম নয়। কোনো কংগ্রেস প্রকৃত কংগ্রেস কর্মী তারা কোনো অবস্থায় অধীর চৌধুরীকে সমর্থন করেন না। জোট নিয়ে বিমান বসুর বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বসা হয়েছে, তাকে একটা পদ দাও, না হলে তার বিপদ বাড়াবো, এই জন্য এরকম আচরণ করছে। বিমান বসুর বয়স হয়েছে, কেন অশ্রদ্ধা ডেকে আনছেন? বিমানদার তো বয়স হয়েছে। বিমানদা সুস্থ থাকুন, বিমানদা ভালো থাকুন, তার মানসিক অবসাদ যেন এইভাবে বেরিয়ে না আসে। বিমানদা মার্গদর্শন মণ্ডলীতে চলে গেছেন সিপিএম এর মার্গদর্শন মণ্ডলীতে চলে গেছেন। নিজের সম্মান নিজের কাছে রাখুন। যখন বিধানসভা নির্বাচনে বিমান বসু, আপনারা একা লড়ার মুরদ নেই, 34 বছরের নাকি বামফ্রন্ট সরকার ফুটো গ্যাস বেলুন, একা লড়ার মুরদ নেই, কংগ্রেসের পায়ে ধরে আইএসএফ এর সঙ্গে ছাড়া লড়তে পারেন না, জামানত জব্দের পার্টি বিমান বসুর। তো সেই জামানত জব্দের পার্টি সিপিএম, যে কংগ্রেস আইএসএফ ছাড়া একা লড়তে ভয় পায়, তারা আলাদা লড়েছিল, আর তৃণমূল একা লড়েছিল। তৃণমূল বিজেপিকে হারিয়ে সরকার গঠন করেছে, আর বিমান বসুরা শূন্য পেয়েছেন, শূন্য। বাংলায় দ্বিতীয় দলও বিমান বসুর দল নয়। বিমান বসুর দল বাংলায় তৃতীয় না চতুর্থ না পঞ্চম, সেগুলো গুনতে হবে। ফলে বিমানদা নিজের সম্মান নিজের কাছে রাখুন, বয়স হয়েছে, মার্গদর্শন মণ্ডলীতে থাকুন, এখন অকারণ বিতর্কে জড়াবেন না। এই ইন্ডিয়া থেকে এনডিএতে ফিরতে চাইছেন নীতিশ কুমার, জোর জল্পনা চলছে। এ নিয়ে কোনো মন্তব্য করব না। একটা ইডি দাবি করছে যে রেশন দুর্নীতি মামলায় ও জ্যোতিপ্রিয় মল্লিক 31 অক্টোবর তিনি স্বীকার করেছেন যে দুর্নীতির কথা তিনি জানতেন। দাবি ইডি, মানে ইডির কোনো কেন্দ্রীয় এজেন্সির কোনো দাবি নিয়ে কোনো মন্তব্য করব না। শুধু এটুকু বলবো, তদন্তের এই স্টেজগুলিতে এজেন্সির দাবি মানেই ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। ট্রায়ালের সময় কোর্টে পারস্পরিক শুনানির পর, তথ্য প্রমাণ বিনিময়ের পর এই বিষয়গুলোতে দেখা যায় প্রথমে যা বলা হয়েছে, পরবর্তীকালে যা বলা হচ্ছে, তাতে আকাশ পাতাল তফাৎ। ফলে ইডি এখন কি দাবি করছে, বিজেপির শিখিয়ে দেওয়া কথা যেগুলি বললে এখন বিরোধীদের হাত শক্তিশালী করা যাবে ভোটের আগে, এইসব খেলা খেলছে, এই বিষয়ে আলাদা করে কোনো মন্তব্য। রাজ্যপালের আজকে বক্তব্যে ছিল, সেটা হচ্ছে যে গান্ধীজি বলেছিলেন রামরাজ্য তৈরি করার একটা মূল মন্ত্র। আমি রামরাজ্য মানে মনে করি একটি স্বর্গীয় রাজ্য, দেবতাদের রাজ্য। তাই কে বলছেন? রাজ্যপাল সকালে যে বার্তা ইউটিউব মানে দূরদর্শনে যেটি গেছে, এই রামরাজ্য একটা গণতন্ত্র যা সাধারণ মানুষকে দ্রুত সুবিধা পেতে সুবিধা করে, মানে সাহায্য করে বা সুবিধা করে। তার মানে তিনি একটা জিনিস মনে করছেন যে মোদীর রাজ্যে এখন কোনো উন্নয়ন হচ্ছে না। রাজ্যপালের কথা শুনে মনে হচ্ছে যে এই মানুষের সমস্যার সমাধান এগুলো মোদীর রাজ্যে হয় না, এগুলো রামরাজ্য যখন হবে তখন হবে। তো রাজ্যপাল এগুলো যে স্বীকার করে নিচ্ছেন যে মোদীর রাজত্বে মানুষের সমস্যার সমাধান হচ্ছে না, মধ্যবিত্তের সমস্যার সমাধান হচ্ছে না, নিম্নবিত্তের সমস্যার সমাধান হচ্ছে না, কৃষক শ্রমিকের সমস্যার সমাধান হচ্ছে না, এটা খুবই ভালো কথা। রাজ্যপালকে শুধু জিজ্ঞেস করুন রামরাজ্যে সীতার অবস্থানটা কোথায়, এটা বেটার রাজ্যপাল বলতে পারবেন। গতকাল অখিলগিরি শেখ শাহজাহান সম্পর্কে মন্তব্য করেছেন, তিনি চিকিৎসার কারণে বাংলার বাইরে রয়েছে। অদিতদার এই ধরনের মন্তব্য করা ঠিক হয় না, অখিলদার এই ধরনের মন্তব্য করা ঠিক হয় না। সৌমেন মহাপাত্র কদিন ধরে ক্ষোভ প্রকাশ করছেন, আজকে করেছেন যে তিনি পদে নেই বলে তার কোন অনুষ্ঠানে না দিয়ে তৃতীয় শক্তির উদয় হবে, মানে এর ফলে তৃতীয় শক্তির উদয়। সৌমেন মহাপাত্র বলেছেন যে আমি এখন পদে নেই, তাই আমার মেলায় জেলা শাসক, পুলিশ সুপার বা অন্য কেউ আসে না। ভালো কথা, পদ কারো চিরস্থায়ী থাকে না, এরকম অবস্থা চলতে থাকলে কিন্তু তৃতীয় শক্তির উদয় হবে। উনি বলতে পারবো না উনি কি বলেছেন। ফলে এটা উনি তৃণমূল কংগ্রেসের একজন সিনিয়র নেতা, এখন কি বলেছেন সবার সবসময় সব মুডের
কথার উপর কোনো মন্তব্য করা যায় না। বলছি, সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে প্রাথমিক শিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত আপিল মামলার শুনানিটা সরিয়ে দেওয়া হলো, সেটা তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে গেল। গতকালই অভিজিৎ গাঙ্গুলি সৌমেন সেনকে নিয়ে দেখুন, আদালতে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা অবাঞ্ছিত দৃশ্যের অবতারণা চলছে। একে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চূড়ান্ত রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর একজন বিচারপতিকে আক্রমণাত্মক কথাবার্তা বলছেন, পক্ষপাত দুষ্ট বলছেন। আবার কখনো দেখলাম এই ডিভিশন থেকে কোনো মামলা সরে যাচ্ছে, আবার কখনো দেখলাম সুপ্রিম কোর্ট অমুক অমুক ব্যক্তির, জাস্টিস গাঙ্গুলি এবং জাস্টিস সিনহার সিঙ্গেল বেঞ্চে অমুক অমুক মামলা যাবে না, সেরকমও কোনো কোনো নির্দেশ আসছে। ফলে বিচারপতিরা আদালতটাকে, আমার মনে হয় সাধারণ মানুষের যে আস্থা ভরসা, সেই জায়গা থেকে বিচ্যুত ঘটাচ্ছেন দু একজন বিচারপতি। তারা নিজেদের রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক উইশ লিস্ট, কখনো তারা বাড়তি নিজেদের প্রচারের জন্য কোনো কথা বলছেন, কখনো তারা কোর্টের বাইরে কথা বলছেন, কখনো তারা রাজনৈতিক নেতা নেত্রীর মতো আচরণ করছেন, যেটা বিচারকের চেয়ারে বসে তার সেই রাজনৈতিক অবস্থান বলার কোনো রাইট নেই। ফলে আদালতের প্রতি সাধারণ মানুষের যে একটা শ্রদ্ধার জায়গা রয়েছে, সেটা রক্ষা করার দায়িত্ব এই বিচারপতিদের। তারা সেই জায়গাটা থেকে কেউ কেউ সেটা বিনষ্ট করে দিচ্ছেন।